আমি পদ্মজা, পর্ব ৪৬। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ১৯৯৬ সাল। কুয়াশার ধবল চাদর সরিয়ে প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়েছে। কাচের জানালার পর্দা সরাতেই এক টুকরো মিষ্টি পেল্লব রৌদ্রুর পদ্মজার সুন্দর মুখশ্রীতে হুমড়ি খেয়ে পড়ে। নিচতলা থেকে মনার কণ্ঠস্বর ভেসে আসে, আপামনি। মিষ্টি রোদের কোমল ছায়া ত্যাগ করে ঘুরে দাঁড়ালো পদ্মজা। আমির আড়মোড়া ভাঙতে ভাঙতে লেপের ওম সেরে উঠে বসলো। দরজার বাইরে চোখ পড়তেই দেখতে পেল পদ্মজাকে। ধনুকের মতো বাঁকা শরীরে সবুজ সুতি শাড়ি, মাথায় লম্বা বেনুনি, চওড়া পিঠের ওপর সাপের মতো দুলছে, পাতলা কোমর উন্মুক্ত। আমির চমৎকার করে হেসে ডাকলো, পদ্মাবতী। পদ্মজা ফিরে না তাকিয়ে জবাব দিল, অপেক্ষা করুন, আসছি। আমির মুখ গোমট করে বলল, ইদানিং আমাকে একদমই পাত্তা দিচ্ছ না তুমি, বুড়ো হয়ে গেছি তো। উপাস থেকে আর সাড়া আসলো না। আমির অলস শরীর টেনে নিয়ে বারান্দায় গেল। পদ্মজা বৈঠকখানায় এসে দেখল মনা সোফায় পানের কৌটা নিয়ে বসে আছে। তাকে দেখে দ্রুত উঠে দাঁড়ায়। ৯ বছরের মনা এখন ১৪ বছরের ছটফটে কিশোরী। পদ্মজা গম্ভীর স্বরে বলল, পান খাওয়ার অনুমতির জন্য ডেকেছিস? মনা নতনাজু হয়ে দাঁড়িয়ে আছে। সে মাথা নত অবস্থা রেখে চোখ উল্টে তাকিয়ে পদ্মজাকে দেখল একবার, এরপর আবার চোখ নামিয়ে দিয়ে বলল, অনেকদিন খাই না, আপামনি একটা খেতে দাও না। মনা চাইলেই লুকিয়ে খেতে পারত, কিন্তু সে পদ্মজাকে ডেকে অনুমতি চাইছে। পদ্মজার মনে মনে সন্তুষ্ট হলো। সোফায় বসে প্রশ্ন করল, পান কে দিয়েছে? তার সাথে পানের কৌটাও? আব্বা আসছিল, ভীত কণ্ঠে বলল মনা। কখন? ভোরবেলা। বাসায় আসেনি কেন? কাজে যাচ্ছে তাই। উনি এমনি এমনি কেন আনবেন পানের কৌটা? তুই স্কুল থেকে ফেরার পথে নিশ্চয়ই বস্তিতে গিয়েছিলি, তাই না? মনা জবাব দিল না। তার চুপ থাকা প্রমাণ করছে পদ্মজার ধারণা সত্য। পদ্মজার কথা বাড়ালো না, বলল, একটা পান খাবি? কৌটা সহ বাকি পান সুপারি রহমত চাচাকে দিয়ে তোদের বস্তিতে পাঠিয়ে দেব। পদ্মজা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করল, তুই নাকি গণিতে ফেল করেছিস? পদ্মজার প্রশ্নের মনা চোরের মতো এদিক ওদিক চোখের দৃষ্টি দৌড়াতে থাকলো। পদ্মজা ধমকে উঠল, বলছিস না কেন? আমি প্রতিদিন রাতে তোকে সময় নিয়ে অঙ্ক বুঝিয়েছি, তবুও ফেল করলি কি করে? মনা কাঁদো কাঁদো হয়ে বলল, পরীক্ষার আগের দিন পড়িনি। পরীক্ষায় গিয়ে সব ঝাপসা ঝাপসা মনে পড়ছিল। কেন পড়িসনি? সেদিন আমি অসুস্থ ছিলাম না, তাই ২ তলায় ছিলাম, নিচে একবারও আসতে পারিনি। এই সুযোগে পড়া রেখে টিভি দেখছিলি, তাই তো? মনা বাধ্যের মতো মাথা নড়ালো। পদ্মজা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। বেহায়ের মতো আবার স্বীকারও করছে পড়া রেখে টিভি দেখেছে। ঢাকায় আসার পরের বছরই মনাকে স্কুলে ভর্তি করে দিয়েছে সে। এখন মনা ৫ম শ্রেণীতে পড়ে। মাথায় বুদ্ধি বলতে নেই, সারাক্ষণ টিভি টিভি আর টিভি। এত পড়ানোর পরেও কিছু মাথায় রাখতে পারে না। পদ্মজা বিরক্তি নিয়ে জায়গা ছাড়ল। শোবার ঘরে ঢুকতে আমির আক্রমণ করে বসল। পদ্মজার কোমরে উন্মুক্ত অংশে হাত রাখতেই পদ্মজা উফ ঠান্ডা বলে ছিটকে সরে গেল। আমির হতবম্ব হয়ে গেল। ২ পা এগোতে প্রাপ্তবয়স্ক নারীর রিনরিনে ধমকে বেরিয়ে আসলো, একদম এগোবেন না। এই শীতের মধ্যে ভেজা হাতে ছুলেন কিভাবে? আচ্ছা, আপনি আমার কালো সোয়েটারটা দেখেছেন? পাচ্ছি না, শীতে জমে যাচ্ছে একদম। আমির কিছু বলল না। সে পদ্মজার দিকে আর চোখে তাকিয়ে আছে। পদ্মজা এদিক ওদিক তার কালো সোয়েটারটা খুঁজল, এরপর আমিরের দিকে তাকিয়ে হেসে দিল। বলল, এভাবে সঙ্গের মতো খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন? আমির কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই টেলিফোন বেজে উঠল। পদ্মজা পাশের ঘরে চলে গেল। কালো সোয়েটারটা খুঁজে বের করতেই হবে। এই সোয়েটারটা পরে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি টেলিফোন রেখে পদ্মজাকে ডেকে জানালো সে বের হবে, জরুরি দরকার। পদ্মজা সোয়েটার খোঁজা রেখে তাড়াতাড়ি করে খাবার পরিবেশন করলো। গরুর মাংস গরম করলো। আমির খাওয়া দাওয়া শেষ করে নিয়ম মতো পদ্মজার কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। পদ্মজা তৈরি হয় রোকায়া হলে যাওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে রোকায়া হলের অনেক মেয়েকেই তাকে চিনে। আজ মনার স্কুল নেই, সে একাই বাসায় থাকবে। পদ্মজা হলে যাচ্ছে এক ছোট বোনের সাথে দেখা করার জন্য। আমিরের তো কখনোই ছুটি নেই, নিজের ব্যবসা যখন তখন কাজ পড়ে যায়। রোকায়া হলের চারপাশ সবুজ গাছে আবৃত। পদ্মজা গেটের বাইরে গাড়ি রেখে এসেছে। হিমশীতল বাতাসে চোখজোড়া ঠান্ডায় জ্বলছে। তার পরনে বোরকা, মুখে নিকাব। রোকায়া হলের ক ভবনে এসে জানতে পারা যায় যার খোঁজে সে এসেছে সে নেই। চারিদিক নিরিবিলি, প্রায় সবাই ক্যাম্পাসে। নির্জন পরিবেশে এমন ঠান্ডা বাতাস রোমাঞ্চকর অনুভূতি।
রোকায়া হলে এ নিয়ে অনেকবার এসেছে সে। পদ্মজা ক ভবনের নিচের তালায় শেষের মাথার কাছাকাছি অবধি গিয়ে ঘুরে দাঁড়ায় ফিরে যাওয়ার জন্য। তখন অতি সূক্ষ্ম একটা শব্দ কানে ভেসে আসে। পদ্মজা থমকে দাঁড়ালো, দুপা পিছিয়ে চোখ বুজে শোনার চেষ্টা করলো। শব্দটা তীব্র হয়েছে, যেন কাছে কোথাও ধস্তাধস্তি হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক সচল হয়ে ওঠে, অনুসন্ধানী দৃষ্টি নিয়ে ফিরে তাকায়। একটা মেয়ের চাপা কান্নার শব্দ পূর্ণ কহারে পৌঁছাতে পদ্মজা দ্রুত গতিতে ঘোড়ার মতো ছুটে আসে শেষ কক্ষের দরজার সামনে। পৌঁছেই দেখতে পেল অর্জুন এবং রাজু একটা মেয়েকে টেনে হিঁচড়ে কক্ষ থেকে বের করতে চাচ্ছে। ক্যাম্পাসে ছাত্র সংগঠনের নেতা এরা। 6 মাস হলো ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছে, আর এখনই ক্ষমতার অপব্যবহার শুরু করেছে। পদ্মজার উপস্থিতি টের পেয়ে অর্জুন রাজু তাকালো। মেয়েটা ভয়ে কাঁপছে। পদ্মজাকে দেখেই মেয়েটা ছুটে আসতে চাইলে অর্জুন ধরে ফেলল। পদ্মজা বেশ শান্তভাবেই বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই, ছেড়ে দাও মেয়েটাকে। পদ্মজার কণ্ঠ মেয়েটা চিনতে পারল, অস্পষ্টভাবে ডাকলো, পদ্ম আপা। এরপর বলল, পদ্ম আপা, আমি মিঠি। পদ্ম আপা, ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। পদ্মজা ভালো করে খেয়াল করে চিনতে পারল মিঠিকে। অর্জুন মিঠির গলায় শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় মেরে রাজুকে বলল, ওরে ঘাড়ে উঠা। আপনি সরেন, মাঝে হাত ঢুকাবেন না, বিরক্তি করা একদম পছন্দ না আমার। পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো, বলল, দেখো, মা জাতিকে এভাবে অপমান করতে নেই। হাতে ক্ষমতা পেয়েছো, সৎভাবে চলো, সবার ভালোবাসা পাবে। এভাবে নিজেরা অন্যের ইজ্জত নষ্ট করছো, সেই সাথে নিজেদের পাপী করছো। এই ফুট এখান থেকে, নীতি কথা শোনাতে আসছে। ভালোভাবে বলছি, ভেজাল না করে ছেড়ে দাও। নারীকে নারী রূপে থাকতে দাও, শক্ত হতে বাধ্য করো না। অর্জুন রাগে দাঁতে দাঁত কামড়ে বলল, আর একটা কথা বললে জামা কাপড় খুলে মাঠে ছেড়ে দেব। কথাটা শেষ করে অর্জুন চোখের পলক ফেলতেই পারল না, তার আগে পদ্মজার 5 আঙুলের দাগ বসে যায় তার ফর্সা গালে। অর্জুন রক্তিম চোখে কিরমির করে তাকায়। মিঠিকে ছেড়ে পদ্মজার গলায় চেপে ধরে। পদ্মজার সঙ্গে সঙ্গে অর্জুনের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। অর্জুন কেকিয়ে উঠল, অন্ডকোষ 2 হাতে রেখে বসে পড়ল। রাজু বিশ্রী গালিগালাজ করে পদ্মজার দিকে তেড়ে আসে। পদ্মজা মেঝে থেকে ইট তুলে রাজুর মাথার দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। মিঠি ভয়ে চোখ খিচে ফেলে। রাজুর কপাল ফেটে রক্তের ধারা নামে। অর্জুন আশঙ্কিক তেড়ে এসে পদ্মজার নিকাব টেনে খুলে। ঘোলা চোখের ভয়ঙ্কর চাহনি, রক্ত জবার মতো ঠোঁটের কাঁপুনি অর্জুনের অন্তর কেঁপে তুলে। তবুও দমে থাকেনি। পদ্মজাকে হামলা করার জন্য প্রস্তুত হয়। পদ্মজা তার কাঁধের ব্যাগ থেকে ছুরি বের করে অর্জুনের গলায় টান বসায়। এই দৃশ্য দেখে মিঠির শরীর কাঁপতে থাকে। অর্জুন চিৎকার করে বসে পড়ে। গলায় হাত দিয়ে দেখে গলাটা তার শরীর থেকে আলাদা হয়ে যায়নি, চামড়া ছিঁড়েছে শুধু। তার হৃৎপিণ্ড যেন মাত্রই মৃত্যুর সাক্ষাৎ পেল। পদ্মজার অভিজ্ঞ হাত তার কলিজা শুকিয়ে দিয়েছে। মেঝেতে বসে হাঁপাতে থাকে। পদ্মজা ছুরির রক্ত অর্জুনের গেঞ্জিতে মুছে বলল, তোমাদের ভাগ্য ভালো, পদ্মজার হাতে পড়েছো, হেমলতার হাতে পড়নি। এরপর মিঠিকে প্রশ্ন করল, আমার জানা মতে তুমি প্রথম বর্ষে আসো, আর হলে 2য় তলায় থাকার কথা, এখানে আসলে কি করে? মিঠির ভয়ে এখনো পুরোপুরি কাটেনি। সে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি গত কয়েকদিন অসুস্থ ছিলাম, ক্যাম্পাসে যেতে পারিনি। অর্জুন দাদা নাজমাকে দিয়ে আমাকে ডাকিয়েছিল। অমনি চলে এসেছো? কদিন আগে 3য় বর্ষের একটা মেয়ের কি হাল হয়েছে দেখনি, শুনোনি? এরপরে এদের ডাকে সাড়া দিলে কেন? না দিয়েও উপায় নেই। পদ্মজা আর কিছু বলতে পারল না। মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তে বলল, এসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে আসে পড়াশোনার জন্য, আর এসব নির্যাতনের শিকার হতে হয়। তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে, তাদের সবার নাম তালিকায় আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল, কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব, তাদের নীরবতার মেনে নেব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখেছি, থামানোর চেষ্টা করেছি। 1-2 থামে, আরও 10 জন বাড়ে। এবার আমাদের আন্দোলন করতে হবে। মিঠি মিনমিনিয়ে বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। অনেকবার দিন তারিখ ঠিক করা হয়েছে শুনেছি। এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে 80 ভাগই আসতো না। অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজের মেয়েরা এত দুর্বল? তাদের দেহের লুকায়িত আকর্ষণীয় ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো। ছন্দ হারানোর ভয় থাকতো না, কাউকে ভয় পেত না। পদ্মজা মিঠিকে বলল, তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো। এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল গ্রামে যাচ্ছি। আমার আম্মার মৃত্যুবার্ষিকী। ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষা 1.5 মাস পর। আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি।
1.5-2 মাসের মতো গ্রামে থাকবো, এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তোমাদের বর্ষের শিখা আছে না? বেশ সাহসী মেয়েটা, ওর মতো আরো কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি এখন যাও, দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। যতক্ষণ এখানে আসো একা চলাফেরা করবে না। শিখাও তো মনে হয় হলেই থাকে। জি, ওর সাথে থেকো। কখনো কথা হয়নি। এখনো তো ক্যাম্পাসেই বোধহয়। আচ্ছা, বিকেলে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো। আমি আসছি এখন। পদ্ম আপা। পদ্মজা তাকালো। মিঠু পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে, আমি খুব ভয় পেয়েছিলাম। বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি। কখনো এমন ভাববে না। বিপদে সামর্থ্য মতো যা পারবে করবে। শরীরের শক্তি নিশ্চয়ই কম নয়, মনের জোরটাও কম। সে জোরটা বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না। কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছল। এরপর বলল, দ্রুত ফিরবে পদ্ম আপা। আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামব। পদ্মজা হেসে বলল, ফিরব, দ্রুত ফিরব। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা। বছর ঘুরতে আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীল। পদ্মজা জানালার কাছ তুলে বাইরে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম, ঠান্ডা বাতাস, সূর্যের আলোয় একদমই তেজ নেই, যেন থরথরে বিদ্ধ হয়ে গেছে। পদ্মজা আকাশ পানে তাকিয়ে 3টা প্রিয় মানুষের মুখ খুঁজে। চোখ দুটো টলমল করে ওঠে। কোথায় আছে তারা? আবার কবে হবে দেখা? পদ্মজা কাজ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। স্তব্ধ বিকেলে ঘন কুয়াশায় ঢেকে আছে অরন্দপুরের আটপাড়া। সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুরের ধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা 2টি পা দৌড়ে ঢুকে মোড়ল বাড়ি। পায়ের নূপুর জোড়া রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গোজা। শাড়ি গোড়ালির অনেক ওপরে পড়েছে। বাড়িতে ঢুকে চেঁচিয়ে ডাকলো, বড় আম্মা, ও বড় আম্মা। বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে। মুখের বয়সের ছাপ পড়েছে, তাও কিঞ্চিত। পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলো, বাড়িতে ডাকাত পড়েছে? আপা চিঠি দিয়েছে। পূর্ণার হাতে খামটা দেখিয়ে বলল। পর চিঠি শুনে প্রেমা ঘর থেকে বেরিয়ে আসে। সে পড়ছিল, ওড়না দিয়ে ঘোমটা টানা। ষোড়শীর মনে বিন্দুমাত্র আগ্রহ নেই, সবার চেয়ে আলাদা হয়েছে। খুব ভীতু এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়েও সারাদিন বান্দরের মতো বনবাদরে ঘুরে বেড়ায়। আর সেও ঘরে বসে পড়ে, বাড়ির কাজ করে, স্কুলে যায়। পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে। সে বলল, কি বলেছে আপা, চিঠি দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না, বলেছে মাঘ মাসের 19 তারিখে আসবে, অনেক দিন থেকে যাবে। আজ কত তারিখ? প্রশ্ন করলেন বাসন্তী। পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, 19শে মাঘ। বাসন্তীর চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠে বললেন, আজই? বিকেল তো হয়ে গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছ থেকে দৌড়ে আসে। দূরে হাতে ধরে করুণ স্বরে বলল, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো আমার, এই রূপে দেখলে একদম মেরেই ফেলবে আপা। বাসন্তী আরো করুণ স্বরে বললেন, মা আমি আগে আমার রূপটা পাল্টাই, তুমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করে বাসন্তী ঘরের দিকে যান। বুক দুরু দুরু কাঁপছে। পরনে ঝিলমিল ঝিলমিল করছে টিয়া রঙের শাড়ি। 2 হাতে 3 ডর্জন চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। এ অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগোজ পূর্ণার কথায় ছেড়ে দিয়েছিলেন। এরপর পূর্ণার কথায় 2 জন মিলে আবার শুরু করেছেন। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতেই বাড়িতে আসে। তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয়। পূর্ণার চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায়। ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত পরে নেয়। হাতের চুড়ি খুলতে গিয়ে 2-3টা চুড়ি ভেঙে যায়। অন্যবার 2-3 দিন আগে চিঠি আসে, আর আজ যেদিন পদ্মজা আসছে সেই দিনই চিঠি আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা, ডাকঘর থেকে দেরি করেছে। পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে। প্রেমাকে তাড়া দিল, জলদি পানি নিয়ে আয়। প্রেমার বেশ লাগছে। সে মন প্রাণে দোয়া করছে পদ্মজা এক্ষুনি এসে যাক আর দেখুক পূর্ণার সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থের কলসি নিয়ে কলপারে গেল। পূর্ণা মনে মনে আয়তাল কুরসি পড়ছে। এই বুঝি পদ্মজা এসে গেল। গতবার মার তো খেয়েছেই, তার সাথে পদ্মজা রাগ করে 3 মাস চিঠি লেখেনি। বাতাসের বেগে পাতায় মরমর আওয়াজ হচ্ছে। আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগী আপা হেঁটে আসছে। না, পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপারে ছুটে যায়। কলসি থেকে পানি নিয়ে পায়ে কাদা, ঠোঁটে লিপস্টিক ধুয়ে ফেলল।
কপালের টিপ খুলে কলপারের দেওয়ালে লাগিয়ে রাখে। হাতের চুড়ি, গলার হার, কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভেতরে রেখে এসেছে। পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আঁতকে উঠল। নূপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তোলে। এরকম নূপুর পরা নাকি ইসলামে নিষিদ্ধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়ার সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল। নূপুর দুটো খুলে ট্রাঙ্কের ভেতরে রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে লম্বা করে নিঃশ্বাস নিল। বিড়বিড় করে বলল, বাঁচা গেল। এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসল। আজ তার আপা আসবে, তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও বেশি আনন্দ। পূর্ণা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে যায়। প্রায় বছর খানেক পর আবার রান্নাঘরে ঢুকছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন। তাড়াহুড়ো করে এটা ওটা করাচ্ছেন। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো। বাসন্তী বললেন, প্রান্তরে বল গিয়ে লাল রঙের দাগ দেওয়া রাজহাঁসটা ধরতে। পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায়। প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায়। প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গুছাচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি পদ্মজা উপন্যাসটির ৪৫ নম্বর পর্ব পর্যন্ত পড়ে স্থগিত রেখেছিলাম। তো তারপরে মনে করছিলাম যে আর এই উপন্যাসটা শেষ করব না। তারপরে আপনাদের অনেকের রিকোয়েস্টে আবার নতুন করে শুরু করলাম। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী সকল পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে। ধন্যবাদ।